তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ? আশা করছি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা। ওকে, যদি কেউ দেখতে না পাও আমাকে একটুখানি মাইক্রোফোন অন করে হচ্ছে গিয়ে বলো, ঠিক আছে? ওকে, যেটা বলছিলাম, আজকে আমরা প্রধানত মেনলি হচ্ছে গিয়ে আলোচনা করব, আমি আর সময় নষ্ট করছি না, দ্যাট ইজ সেল সাইকেল এবং সেল ডিভিশন, যেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে বলা হচ্ছে কোষ চক্র এবং কোষ বিভাজন। কিন্তু এই কোষ চক্র কোষ বিভাজন বুঝতে গেলে যেটা দরকার, তোমরা কোষের গঠন এবং কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর কাজ তোমরা অলরেডি ক্লাস 9-এ পড়েছো। এবং তার পরবর্তী এটা একটা ধাপ যে কোষ কিভাবে নিজের সংখ্যা বৃদ্ধি করে, কিভাবে তার কোষের একটা জীবনচক্র চলে, সেইটা সম্বন্ধে হচ্ছে গিয়ে পড়াটা। তার মধ্যে কি কি বিভিন্ন দশাগুলো, কি কি ফেজ আসে, যেমন একটা আমাদের আহ, একটা চাইল্ডহুড বা একটা শৈশব থাকে, তারপরে হচ্ছে গিয়ে অ্যাডাল্টহুড, পিউবার্টি, অ্যাডাল্টহুড, তারপর থেকে আস্তে আস্তে আমাদের বয়স্ক হয়ে এল্ডারলির দিকে যাচ্ছে। ঠিক একই রকম কোষেরও বিভিন্ন ধরনের এক একটা ফেজ বা এক একটা দশা চলে কোষের মধ্যে, প্রত্যেকটি কোষের মধ্যেই চলছে সেই ঘটনাটা। সেইগুলো নিয়েই প্রধানত আলোচনা করা হবে, ঠিক আছে? কিন্তু সেটা জানতে গেলে তার সাথে আরো যে কয়েকটা জিনিস আছে যেগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, কোষের মধ্যে উপস্থিত, নিউক্লিয়াসের মধ্যে পার্টিকুলারলি উপস্থিত ক্রোমোজোম, ডিএনএ বা আমাদের জিন সম্বন্ধে একটুখানি ধারণা বা ওগুলো জিনিসটা জানতে হবে, ক্রোমোজোম সম্বন্ধে, ডিএনএ সম্বন্ধে। তো ফর এক্সাম্পল, যে কোষ চক্র বা কোষ বিভাজনের গুরুত্বটা কোথায়, সেটা তোমরা ক্লাসিক কিছু এক্সাম্পল হচ্ছে গিয়ে হয়তো উদাহরণ, রিসেন্টলি আমাদের শীতকাল চলে গেছে কয়েক মাস আগেই, তোমরা হয়তো অনেকেই ফেস করেছো, আমাদের বিভিন্ন সময় হচ্ছে কি আমাদের ঠোঁটের চামড়া বা ঠোঁট ফাটছিল বা গায়ের চামড়াটা খুবই রুক্ষ হয়ে যাচ্ছিল, বা সেই চামড়াটা, ঠোঁটের চামড়াটা উঠেও যাচ্ছিল হয়তো, বা কোথাও যদি কেটে গিয়ে থাকে, কোথাও কেটে গেছে, দেখবে সেই জায়গাটা হয়তো একটা ডিপ কাট হয়েছে, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটায় নতুন নতুন ভাবে মানে সেই জায়গাটা জুড়ে যাচ্ছে, এবং সেই জায়গাটা আস্তে আস্তে রক্ততঞ্চন পদ্ধতিও হয়েছে এবং সেখানটা আস্তে আস্তে জুড়ে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে না, কিন্তু জায়গাটা সিল হয়ে গেছে বলতে গেলে। কিন্তু তাহলে এই কোশ্চেনটা, প্রশ্নটা যেটা আসে সেটা হচ্ছে কি, যে ঠোঁটের চামড়াটা উঠে গেল একটা স্তর, শুকনো হয়ে বা বিভিন্নভাবে, বা গায়ের যে চামড়ার স্কিনেরটা আমাদের রেগুলারলি আমাদের চামড়ার ওপরের স্তরের অজস্র কোষ হচ্ছে গিয়ে রেগুলার বেসিসে রোজ মারা যাচ্ছে, এবং আমরা যখন চান করছি বা গা মুছছি তখন তার সাথে উঠে চলে যাচ্ছে, বা কোথাও কেটে গেলে সেই জায়গাটায় যে নতুন কোষ দ্বারা ভর্তি হয়ে যাচ্ছে বলতে গেলে। তো এই ঘটনাগুলো ঘটছে কিভাবে, কোষগুলো কিভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে, তার মানে নিশ্চয়ই সেখানে নতুন কোনো কোষের জন্ম হচ্ছে, তবেই সে জায়গাটা শূন্যস্থানটা পূরণ করতে পারছে। তাহলে সেখান থেকেই আসছে, তাহলে হোয়াট ইজ সেল সাইকেল বেসিক্যালি, বা কোষ চক্র এবং কোষ বিভাজন বলতে গেলে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন অফ অল অর্গানিজমস, একটা বৃদ্ধি এবং তার হচ্ছে গিয়ে বংশবিস্তার বলতে গেলে প্রত্যেকটি অর্গানিজমের, প্রত্যেকটি স্পিসিসের, প্রত্যেকটি অর্গানিজমের ডিপেন্ড করছে কিসের ওপরে, এনলার্জমেন্ট, সেটার বৃদ্ধি হবে এবং সেটা বিভাজিত হবে, এবং অ্যান্ড ডিভিশন অফ সেল, সেলটা ডিভাইড করবে এবং সেলটার বৃদ্ধি হবে এবং ডিভাইড করবে। যেমন উদাহরণ হিসেবে যদি দেখা হয়, একটা টিকটিকির লেজকেও তোমরা জানো, সেটা হচ্ছে কি কোথাও যদি কোনোটা পোর্শন যদি কেটে যায়, সেটা আবার অটোমেটিক্যালি নিচে থেকে রিজেনারেট করতে পারে। কোনো জানলা বা দরজার হচ্ছে কি মাঝখানে চাপা পড়েছে, দেখবে টিকটিকির লেজটা কেটে বেরিয়ে গেছে, তো সেটা আবার রিজেনারেট করতে পারে, ঠিক আছে? ঠিক একই রকম এটা যেমন অ্যানিমাল কিংডমের হচ্ছে, বা প্রত্যেকটা একটা ছোট্ট অ্যানিমাল জন্মালো, একটা ছোট কুকুরের ছানা জন্মালো, সে আস্তে আস্তে বৃদ্ধি ঘটছে, একটা ছোট্ট দানা শস্য থেকে হচ্ছে কি একটা বড় গাছ, একটা বিশাল বড় বৃক্ষের সৃষ্টি হচ্ছে, সেটা আম গাছ হোক, কাঁঠাল গাছ হোক, বা একটা সামান্য, আমরা যখন হচ্ছে কি একটা ফিটাস বা ভ্রূণ থেকে আস্তে আস্তে বৃদ্ধি হতে হতে একটা পরিণত আকারের হচ্ছে কি যখন আমরা মানুষ হিসাবে তৈরি হচ্ছি। তাহলে এগুলো প্রত্যেকটার মধ্যে কি ইনভলভ রয়েছে, কোন জিনিসটা বাড়ছে, বাড়ছে বৃদ্ধিটা হচ্ছে তার কারণ তার মধ্যে আগে যতগুলো সংখ্যক কোষ ছিল, সেই কোষের সংখ্যাটা হচ্ছে কি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে, বাইরে থেকে কি কোষ আমাদের শরীরে ঢুকছে? না, একদমই নয়। বাইরে থেকে আমরা তো কোষ হচ্ছে কি নিলাম, একটুখানি মাংস গায়ে জুড়ে নিলাম, সেরকম তো করছি না।
তাহলে নিশ্চয়ই তার ভেতরে যে কোষগুলো রয়েছে সেগুলোর বৃদ্ধি হচ্ছে এবং সেগুলো বিভাজিত হচ্ছে। তাহলে সেল সাইকেল হচ্ছে কি সেল সাইকেল বা কোষ চক্র। সেল সাইকেল ইজ দ্য লাইফ পিরিয়ড অফ আ সেল ডিউরিং হুইচ আ সেল সিনথেসাইজেস ডিএনএ। কোষ চক্র কাকে বলছে? কোষ চক্র হচ্ছে একটা কোষের জীবন দশা, একটা লাইফ পিরিয়ড, যেখানে কি হচ্ছে কোষটা নতুন ডিএনএ তৈরি করছে, বৃদ্ধি ঘটছে কোষটার, এবং বিভাজিত হচ্ছে অ্যান্ড ডিভাইডস, এবং বিভাজিত হচ্ছে। কিসে বিভাজিত হচ্ছে? দুটো অপত্য কোষে। ইংলিশে এটাকে বলছে, যেখানে দেখতে পাচ্ছ, ইনটু টু ডটার সেলস। টু ডটার সেলস মানে দুটি অপত্য কোষে তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে প্রশ্নটা আসছে, এই যে কোষটার বৃদ্ধি হবে এবং একটা কোষ বিভাজিত হবে, এই বিভাজন এবং কোষ চক্রটা কতক্ষণের হয় প্রত্যেকটি কোষের? মানে কতক্ষণ সময় লাগে একটা কোষকে পরিণত হতে এবং সেখান থেকে কোষটা বিভাজিত হতে, সেটাতে কতক্ষণ সময় লাগে? এবং এই বিভাজনটা, এই ডিউরেশন অফ আ সেল সাইকেল, এটা প্রত্যেকটি কোষের ক্ষেত্রে বিভিন্ন হয়। অগ্রস্ত উদ্ভিদের ক্ষেত্রে অগ্রস্ত ভাজক কলা একরকম হবে, উদ্ভিদ কোষের অন্যান্য অংশগুলো হচ্ছে গিয়ে যেগুলো অগ্রস্ত ভাজক কলা ছাড়া অন্যান্য যে কলাগুলো রয়েছে সেখানে একরকমের হবে। আমাদের ক্ষেত্রে স্কিনের কোষের হচ্ছে গিয়ে কোষচক্র একরকম স্পিডে চলে। যকৃতের কিছু কোষের হচ্ছে গিয়ে কোষচক্র এবং কোষ বিভাজনের যে সময়কালটা সেটা হচ্ছে গিয়ে অন্য হয়। তো ঠিক একইভাবে প্রত্যেকটি কোষ, তোমরা হয়তো জানো, তোমরা লোহিত রক্তকণিকা পড়েছিলে। লোহিত রক্তকণিকার যে বিভিন্ন কোষগুলো তা সেটা তৈরি হওয়ার সময় তার যে বিভিন্ন একদম স্টেম সেল থেকে, স্টেম কোষ থেকে যখন তৈরি হচ্ছে, হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে, সেটারও প্রত্যেকটি দশায় এক একটা নির্দিষ্ট সময় রয়েছে। তার ফলে একটা হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে যখন একটা লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, সেটা একটা পরিণত লোহিত রক্তকণিকা তৈরি হতে প্রায় 9 দিন সময় লেগে যায়। সেগুলো এতগুলো কোষ চক্র এবং কোষ বিভাজনের মধ্য দিয়ে যায়। প্রায় 9 দিনের মাথায় আমরা একটা হচ্ছে গিয়ে পরিণত লোহিত রক্তকণিকা আমাদের রক্তে পাই অস্থিমজ্জা থেকে। ঠিক একই রকম ভাবে তাহলে এই ডিউরেশনটা কি করছে, কিসের ওপর নির্ভর করছে? নির্ভর করে পুরোপুরি কোথাকার কোষ এবং সেই কোষের কাজের ওপরে। তাহলে যদি দেখা হয় ডিসকভারি বা হিস্ট্রি অফ সেল সাইকেল যদি দেখা হয়, তোমরা জানো প্রথমে রবার্ট হুক হচ্ছে গিয়ে একটি কোষ পর্যবেক্ষণ করেছিলেন, সেটা অনেক বছর আগে। তারপরে কোষ বিভাজনের মাধ্যমে যে কোষের সৃষ্টি হয় সেটা প্রায় 1855 সাল নাগাদ হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে গিয়ে রোডলফ ভিরচও হচ্ছে গিয়ে প্রথমে বলছেন। মাইটোসিস যে একটা কোষ বিভাজন পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে স্নেইডার বর্ণনা করছেন। ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে গিয়ে প্রথম কোষ বিভাজন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে এবং মাইটোসিস কথাটার হচ্ছে গিয়ে প্রবর্তন করছেন উনি। এছাড়া 75-এ ওয়াইসম্যান হচ্ছে গিয়ে মিওসিস বিভাজনটার হচ্ছে গিয়ে ব্যাখ্যা করছেন। তোমরা যেমন এখানে একটা জিআইএফ এ দেখছো, সেখানে দেখো একটা কোষ থেকে কি সুন্দরভাবে হচ্ছে গিয়ে ডান দিকের নিচের ছবিটাতে দুটো কোষ হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে একদম। তার ভেতরে আবার নিউক্লিয়াস তৈরি হচ্ছে, নিউক্লিয়াসটার অবলুপ্তি ঘটেছিল এবং সেখান থেকে আবার সেই নতুন দুটো কোষ তৈরি হচ্ছে। এটা মাইক্রোস্কোপের নিচে খুব সুন্দরভাবে এটা পর্যবেক্ষণ করা যায়। তাহলে এটার উপর ভিত্তি করে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের শরীরে বা সমগ্র পৃথিবীতে কি কি ধরনের কোষ বিভাজন এর ঘটনা ঘটে। সেই কোষ বিভাজন পদ্ধতিগুলো হলো 3 প্রকারের। একটা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি, যেটা বেসিক্যালি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এই ধরনের লোয়ার অ্যানিমালদের ক্ষেত্রে দেখা যায় বলা যেতে পারে, বা ইউনিসেলুলার অজস্র অর্গানিজম রয়েছে, মানে যারা এককোষী সেরকম অজস্র জিনিসের মধ্যে দেখা যায় অ্যামাইটোসিস পদ্ধতিতে তারা বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতি এবং 3 নম্বরটা আসে মিওসিস পদ্ধতি। মাইটোসিস পদ্ধতিটা কি? আমাদের শরীরের যে সোম্যাটিক কোষগুলো রয়েছে সেই কোষগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান রেখে যে বিভাজনটা হচ্ছে সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে একটা জনিত্রী কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হয়। আর মিওসিস কোষ বিভাজনটা প্রধানত ঘটে
উদ্ভিদের ক্ষেত্রে রেণুতে দেখতে পারো, বা প্রাণীদের ক্ষেত্রে আমাদের যে জনন কোষগুলো আছে, জনন কোষ বলতে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি হচ্ছে, সেই তৈরির যে পদ্ধতিটা, সেখানটাতে হচ্ছে সেই পদ্ধতিটা হচ্ছে কি কোষ বিভাজনগুলো মিওসিস কোষ বিভাজনের দ্বারা হয়, যেখানে প্রধান হচ্ছে কি পার্থক্য মাইটোসিস এবং মিওসিসের। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই ঘটনাটা হচ্ছে গিয়ে প্রধানত আমাদের শরীরে মাইটোসিসও ঘটছে, মিওসিসও ঘটছে, কিন্তু কোষের উপর নির্ভর করছে কোন কোষে সেই কোষ বিভাজনটা ঘটছে, তার উপর নির্ভর করে হয় মাইটোসিস ঘটছে যেখানে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অথবা মিওসিস কোষ বিভাজন যেখানে ক্রোমোজোম সংখ্যাটা এক্স্যাক্টলি অর্ধেক হয়ে যায়। এই অর্ধেক হওয়াটা আমাদের একটা হাতির ক্রোমোজোম সংখ্যা, একটা ঘোড়ার ক্রোমোজোম সংখ্যা, একটা কুকুরের দেহের ক্রোমোজোম সংখ্যা, বেড়ালের, একটা উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা, আর একটা মানুষের ক্রোমোজোম সংখ্যা, অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা হয়। কিন্তু যতগুলোই ক্রোমোজোম সংখ্যা হোক না কেন, যদি ম্যাথামেটিক্যাল ফর্মে দেখি, এই ক্রোমোজোম সংখ্যাটাকে আমরা সাধারণত এন দিয়ে ডিনোট করি। এই এন সংখ্যা, এন এন নাম্বার, সেখান থেকে এন। তো এই এন ইকুয়ালস টু, দেখবে তোমরা অনেক সময় হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে লেখা রয়েছে মানুষের কতগুলো ক্রোমোজোম, এনিওয়ান, হিউম্যানদের আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? এনি স্কুল? ইয়েস, টোটাল 46 বা 23 পেয়ার্স, 23 জোড়া ক্রোমোজোম বা 46টি ক্রোমোজোম। তার মধ্যে 22 জোড়া বা 44টি হচ্ছে কি অটোজোম, এবং দুটি থাকছে সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে কি এক্স এক্স হতে পারে, এক্স ওয়াই হতে পারে। তো এই যে ক্রোমোজোম সংখ্যাটা মানুষের ক্ষেত্রে এনটা সেই কারণে বলা হয় 46। অন্যান্য অ্যানিমালদের ক্ষেত্রে এনটা হচ্ছে কি অবভিয়াসলি 46 নয়। তাহলে এই যে 46 এনটা, তাহলে মিওসিসের ক্ষেত্রে কি হয় রিপ্রোডাক্টিভ কোষে, ওটা হচ্ছে কি এন বাই 2 হয়ে যায়, এনটা অর্ধেক হয়ে যায় ক্রোমোজোম সংখ্যা। এনটা যাই হোক না কেন, যে কোনো সংখ্যাই হোক না কেন, সেই সংখ্যাটা যদি সেই উদ্ভিদ বা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা হয়ে থাকে, মিওসিস কোষ বিভাজন মানে রিপ্রোডাক্টিভ জনন কোষগুলোতে কি হয়, মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে ওটা এন বাই 2 হয়ে যায়। কেউ বলতে পারবে কেন n/2 হওয়ার দরকার রইল? কেন রিপ্রোডাক্টিভ কোষগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা যদি একই থাকতো, অসুবিধে কি ছিল? ধরা যাক মানুষের একটা শুক্রাণু বা ডিম্বাণুর মধ্যে যদি ক্রোমোজোম সংখ্যা 46ই থাকতো, তাহলে কি এমন অসুবিধা হতো? কেন প্রকৃতি এরকম একটা সিস্টেম তৈরি করলো যে মিওসিস কোষ বিভাজনের সময় এমন একটা কোষ বিভাজন পদ্ধতিকে ইন্ট্রোডিউস করলো যে ওই কোষ দুটোর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে? হ্যাঁ বলো। যদি হচ্ছে অর্ধেক না হতো, তো তাহলে হচ্ছে প্রজাতির অস্তিত্ব হচ্ছে যেটা, সেটা হচ্ছে ধ্রুবক থাকতো না। তো সেক্ষেত্রে যখন মানে 46 থেকে যখন মানে যখন মেয়েদের শুক্রাণুতে যখন 46 থাকবে, এর ফলে তাদের যে হচ্ছে সন্তান হবে তখন হচ্ছে মানে অর্থাৎ 46 প্লাস 46 ওটা 92। 92 হবে। তো সেক্ষেত্রে আবার যখন তাদের পুনরায় আবার সন্তান হবে, সেক্ষেত্রে এটা কমে হচ্ছে বাড়তে থাকবে। সেক্ষেত্রে এটা বিরাট অসুবিধা দেখা যায়, তাই জন্য হচ্ছে মিওসিস হচ্ছে প্রয়োজন। একদম একদম, ভেরি গুড। তাহলে কি হবে, আমাদের যে নতুন অপত্য শিশু তৈরি হবে বা প্রজন্ম, তাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা বেড়ে যাবে, সেটা হয়তো তখন আর মানুষ থাকবে না। তাহলে কি হবে, সেখান থেকে হচ্ছে গিয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। তো সেই কারণে হচ্ছে গিয়ে একটা নেচারের অদ্ভুত, আমাদের যে মাদার নেচার একটা অদ্ভুত সিস্টেম করেছে, যেখানে হচ্ছে গিয়ে মিওসিস মানে জনন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে গিয়ে অর্ধেক করে দিতে হবে, যার ফলে তারা যখন আবার হচ্ছে গিয়ে জুড়বে, যাতে সে ক্রোমোজোম সংখ্যাটা, সেই প্রজাতির ক্রোমোজোম সংখ্যাটা একদম কনস্ট্যান্ট থাকে যুগ যুগ ধরে। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে চলতে থাকে। তাহলে একটু আগে আমরা বললাম সোম্যাটিক কোষ, আর একটা বললাম রিপ্রোডাক্টিভ কোষ। তো তার উপর নির্ভর করে অনেক সময় হচ্ছে কি সোম্যাটিক সেল ডিভিশন কথাটাও বলা হয়, যেখানে সেল হচ্ছে কি একটা কোষ কি কি পদ্ধতিতে বিভাজিত হয়। একটা সোম্যাটিক সেল ডিভিশনের যদি কোষ বিভাজনের পদ্ধতিটা দেখা হয়, তার দুটো দশা থাকে। একটা হচ্ছে মাইটোসিস, আর দ্বিতীয়টা হচ্ছে কি সাইটোকাইনেসিস। সাইটো থেকে জানবে যে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে ভেঙে যাচ্ছে, সাইটোপ্লাজম বিভাজন, আর মাইটোসিস্টেম প্রধানত
এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কোষ কি হয়, প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপরে নিউক্লিয়াস দুটো যখন আলাদা হয়ে গেল তখন হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমটা মোটামুটি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সাইটোপ্লাজমের মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো দুটো নতুন অপত্য কোষের মধ্যে সমান সমান মোটামুটি ভাগ হয়ে চলে যাবে। তাহলে কি হবে, দুটো জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, জেনেটিক্যালি একদম সমান একই রকমের দুটো হচ্ছে গিয়ে কোষের সৃষ্টি হবে। এটা হচ্ছে সোম্যাটিক কোষের মধ্যে হয়। সেটা একটা বৃক্কের কোষ হতে পারে, সেটা আমাদের চামড়ার কোষ হতে পারে, সেটা আমাদের হচ্ছে গিয়ে যকৃতের কোষ হতে পারে, সেটা আমাদের অগ্নাশয়ের কোনো একটা কোষ হতে পারে, এগুলোর মধ্যে হচ্ছে। আর রিপ্রোডাক্টিভ কোষ সেল ডিভিশন কি, যেখানে কোষ প্রথমে মিওসিস কোষ বিভাজন হবে, মানে যেখানে নিউক্লিয়াসটা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে এবং তারপরে বিভাজিত হওয়ার পরে সাইটোপ্লাজমটা নতুন অপত্য কোষগুলোর মধ্যে ভাগ হয়ে যাবে। দ্যাট ইজ সাইটোকাইনেসিস, মানে মিওসিস প্লাস সাইটোকাইনেসিস। কোষ বিভাজন বললে শুধুমাত্র মাইটোসিস কিন্তু নয়। মাইটোসিস মানে একটা কোষের যখন হচ্ছে, শুধু মাইটোসিস পদ্ধতিতে নিউক্লিয়াসটা বিভাজিত হলো, তারপরে ঢুকছে কিন্তু সাইটোকাইনেসিস পদ্ধতিটা, মানে মাইটোসিসেরও একটা পার্ট হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা অনেক সময় হচ্ছে গিয়ে খেয়াল রাখা হয় না। মানে যখন কোষ বিভাজনের দশা বলা হয় তখন হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজনের এই দশাগুলো রয়েছে, কিন্তু তার সাথে কিন্তু রয়েছে সাইটোকাইনেসিস দশাটাও। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আজকে আর কন্টিনিউ করছি না, একটু আগে আগেই ছাড়ছি, কারণ একটু জায়গায় তো কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো ডাউট রয়েছে, নেক্সট দিনকে আমরা ফার্দার নেক্সট পোর্শনটাকে কন্টিনিউ করব। এনি কোশ্চেন্স, এনি ডাউট? নো স্যার। ওকে ওকে, দেন আজকের মতো এই পর্যন্তই। আমরা নেক্সট দিনকে হচ্ছে কি আরো ডিটেলে, আজকেরটা পুরো সুপারফিশিয়াল ছিল ওপর ওপর, তো কাল নেক্সট দিন থেকে আমরা কোষ বিভাজন পদ্ধতি বা এগুলো নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, সো ইউ ক্যান লিভ। ওকে।